প্রথমে আপনাদের যারা এই দীর্ঘ পদযাত্রায় স্থায়ী পদযাত্রী ছিলেন, পুরোটা হেঁটেছেন এসছেন, তাদের বিশেষ করে, আর তাছাড়া যারা বিভিন্ন সময়ে পদযাত্রীদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আজকের এই সমাবেশে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা ও লাল সালাম জানাই। এইখানে যেখানে আমরা সমবেত হয়েছি, আমার মনে পড়ছে না যে আগে কখন এরকম এত বড় সমাবেশ দেখেছি এখানে, যেখানে এখনো সবাই ঢুকতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে আমি সব দল মত সংগঠন যে যত সমাবেশ করেছেন, আমি সব হিসেব নিয়েই বলতে পারি যে আমার তো মনে পড়ছে না, কারো মনে থাকলে মনে করিয়ে দেবেন। কিন্তু এই সমাবেশ একটা ঐতিহাসিক সমাবেশে আপনারা পরিণত করেছেন, সেজন্য আপনাদের বিশেষভাবে অভিনন্দন। কেন সমাবেশ, কেন এই পদযাত্রা, কেন এই অভিযান, এসব নেতৃবৃন্দ আপনাদের বলেছেন। আমি আপনাদের চারটা কথা বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে যে এই সমাবেশ দিয়ে শুরু করেছেন আপনারা, নেতৃবৃন্দ যেরকম বলেছেন, এই সমাবেশের শেষ না, এই লড়াইয়ের শুরু। এখানে যেরকম সিঙ্গুর থেকে রাজভবন হচ্ছে, আমি শুনেছি আমাদের প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কমরেড অমল হালদার উত্তরবঙ্গে, তা নাহলে কৃষক আখ চাষ করে করবে কি? কৃষি বাঁচবে না শিল্প না হলে। আর শিল্প দরকার, কৃষিকে দরকার, তা নাহলে শিল্প চলবে না। সেই জন্য আখ চাষিকে দরকার, আর যে চিনি কল করবে তাকে দরকার। শিল্প কৃষি আলাদা হয় না। সেই জন্যই আমরা বলেছিলাম যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তা ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার একর জমি, সেই জমি আখ চাষ হচ্ছে না, তারপরে যে যা ইচ্ছা করছে তাকে লিজ দিয়ে দিয়েছেন। দিতে পারেন নাকি? আখ চাষের জন্য, চিনি কলের জন্য যা জমি সরকার দিয়েছে, সে জমি উনি ইচ্ছা খুশি কাউকে দিতে পারেন। আরো অনেক দাবি আছে। সেখানে একটা আমি আন্দোলনের কথা শুনছি, আমাদের কৃষক সভার যে আলোচনা হয়েছে, আমি শেখ মজুর আন্দোলন যারা করেন তারাও জানেন। কাজে 3 জায়গায়, এটা একটা, আর 2টো আছে পশ্চিমবাংলা। কিন্তু এই 2-3টের ব্যাপার না। যে দাবি নিয়ে আপনারা লড়াই করছেন, সে দাবি খালি পদযাত্রা করে সিঙ্গুর থেকে রাজভবন এলে হবে না। এর মধ্যে কিছু দাবি আছে, আদায় করতে হবে, আমাদের আদায় করতে হবে। খালি স্লোগান না, আদায় করে ছাড়তে হবে। কি দাবি আদায় করতে পারবে না? একটা অবশ্য এত দীর্ঘ লড়াই, এই যেটা বলা হচ্ছে সিঙ্গুর সহ পশ্চিমবাংলায় আমরা শিল্পায়ন চাই, শিল্প চাই, শিল্প চাই, খালি সিঙ্গুরে চাচ্ছি। এটা এদের দাবির মধ্যে আপনারা শুনেছেন। জমি তো কৃষকরা দিয়েছিলেন বেশিরভাগ শিল্পের জন্য। ওখানে মোটর গাড়ি কারখানা একটা তৈরি হবে। আর জানেন আপনারা, আমি বিশদে যাচ্ছি না, কারণ 90% একটা কারখানা তৈরির পর যে বুলডোজার চালিয়ে আপনি ভেঙে দিয়েছেন মুখ্যমন্ত্রী, ইতিহাসে আপনি রেকর্ড করেছেন। কিন্তু মনে রাখবেন, আপনি যে বুলডোজার দিয়ে আপনি ওই শিল্প ভেঙে দিয়েছেন, আমরা জানি, অভিজ্ঞতার মধ্য থেকে জানি যে পশ্চিমবাংলায় যদি শিল্প করতে হয়, তাহলে জনগণের পদভারের বুলডোজার দিয়ে আপনার সরকারটাই এখান থেকে ভেঙে পালিয়ে দিতে হয়, মাটিতে মিশিয়ে দিতে হয়। আপনি তো প্রধান দাদা এখানকার শিল্পে। কটা শিল্প আপনার সময় হয়েছে? কোথায় নতুন কলকারখানা হয়েছে? আর কত বন্ধ হয়েছে? বিক্রি করছেন, আপনি বিক্রি করছেন। যে কলকাতায় দাঁড়িয়ে আছে 1, 2, 3, 4 করে, আর কলকাতা ছেড়ে দিলে বাকি হলদিয়ায় শিল্পাঞ্চল, দুর্গাপুর আসানসোলে শিল্পাঞ্চল, এখানে ব্যারাকপুরে, ওখানে উত্তরবঙ্গে, যেখানে যেটুকু যা করবার চেষ্টা হয়েছিল সে তো কিছু হয়নি। আর বরং যেগুলো চলছিল সেগুলো আপনি আর ওই মোদীজি প্রধানমন্ত্রী, এই দুই মিলে সারা দেশে শিল্পের সংকট। আর আমাদের এখানে তো আপনি
শিল্প করতে বিদেশে গেছেন আপনি, আর একবার লন্ডনে যান, একবার সিঙ্গাপুরে যান, একবার জার্মানিতে যান, আর দেখি ওখানে গান গাইছেন হারমোনিয়াম বাজিয়ে। ওই করতে গেছেন নাকি আপনি গান গেয়ে ওখানে হারমোনিয়াম বাজাবেন, ওখানে আর গান গাইবেন ওখানে? আর ফিরে এলেন যখন, তখন শিল্প ফিল্প কিছু নেই, উল্টে আপনার সঙ্গে একজন লোক গেছিল, তাকে পুলিশ গ্রেপ্তার করলো বিমানবন্দরে, কারণ তার কাছে যে টাকা, সেই টাকাটা সাদা টাকা না, কালো টাকা। বিদেশে গেছে, আবার কিছু রেখে এসছে ওখানে, আবার কেন যে নিয়ে এসছে কি ব্যাপার আমি জানি না। এই যে হচ্ছে, এই তো হচ্ছে আপনার শিল্প। আমাকে সকালে আজকে ঠাট্টা করে বলছিলেন, কে নাকি লিখেছে, বললো ছেলে কি করে তোমার, জিজ্ঞেস করেছে, বলে আমার এক ছেলে আইপিএস, আর একজন ছেলে হচ্ছে WBCS। তো কোথায় পোস্টিং আছে? আইপিএস ছেলে। আর WBCS যে করছে সে কোথায় পোস্টিং? আপনারা জানেন, আইপিএস মানে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বলতে আমরা বুঝতাম। তো ওর বাবা ঠাট্টা করে বলছেন আসলে তা না, পোস্টিং হচ্ছে বাড়িতে, এখনো পুরো প্রফেশনে আছে, মানে ট্রেনিং নিচ্ছে, পরে পোস্টিং হবে। তা আইপিএস কি করে হলো? না ইন্ডিয়ান পকোড়া সার্ভিস, কারণ ওই প্রধানমন্ত্রী বলেছেন না, বেকার সব পকোড়া ভাজো। আরে উনি তো শিখেছেন ওর দিদির কাছ থেকে, মোদী যে শিখেছেন। মোদী এখানে বলেছিলেন না, চপ ভাজো, WBCS মানে ওয়েস্ট বেঙ্গল চপ সার্ভিস, এই চপ বানানো সার্ভিস। এই হচ্ছে তো পশ্চিম বাংলায়, এই তো হচ্ছে আমাদের দেশে। এই লড়াই দীর্ঘ লড়াই। আমি কিন্তু কাজ চাই, এমন কাজ চাই যে কাজ আমি এখনই পেতে পারি। 100 দিনের কাজের গ্যারেন্টি মনরেগা আমরা দাবি করেছি 200 দিন, 100 দিনই দেয় না এই সরকার থাকতে থাকতে, আর দিল্লি সরকার থাকতে থাকতে। কাজ চাই, কৃষক ক্ষেত মজুরের বাড়ির ছেলে মেয়ে যারা কাজ করে, তারা কাজ যখন চায় কাজ দিতে হবে, কারণ এটাই হচ্ছে আইন। এটা আর কোনো প্রকল্প না, এটা পার্লামেন্টে আইন পাস করে এটা হয়েছে। কাজ যদি না দিতে পারে, আপনি কাজ চাইছেন, যদি আপনার ভিডিও এসডিও ডিএম কাজ দিতে না পারে, সরকার যদি কাজ দিতে পারে না দিতে পারে, 4 ক বলে একটা ফর্ম আছে, 4 ক কি বলছি তো, 4 ক ফর্মে আপনি দরখাস্ত করবেন যে আমার আইন মতো অধিকার যা দিয়েছে সেই ফর্মে আমি বলছি আমি কাজ চেয়ে কাজ পাচ্ছি না। আর সরকার যদি আপনাকে এই আইন অনুসারে ওই 4 ক দরখাস্তের ভিত্তিতে কাজ না দিতে পারে, সরকার আপনাকে বসিয়ে পয়সা দিতে বাধ্য থাকবে, আইনে লেখা আছে। এর জন্য আপনাকে সরকার বদলানোর জন্য অপেক্ষা করার দরকার নেই। আপনার ব্লক অফিসে যেতে হবে, পঞ্চায়েতে যেতে হবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ওখানে যেতে হবে। আর বলুন কাজ চাই, 4 ক ফর্মে দরখাস্ত থাকলো, কাজ যদি না পায় তাহলে আইনসম্মত ভাবে যে টাকা কাজ চাই যদি আপনি না দেন, আপনার এখানে থাকার দরকার নাই, আপনি ব্লক অফিস ছেড়ে দিন, গ্রাম পঞ্চায়েত অফিস ছেড়ে দিন, আমরা চালাবো, বুঝে নেব। এটা আদায় করা যায়, এটা আদায়যোগ্য দাবি। কাজ করেছেন আর আপনার কাজ করার পরে মজুরি পাননি, যদি কাজ করার পর মজুরি না দিয়ে থাকে, আবার যান ওই ব্লক অফিস থেকে আরম্ভ করে ওই গ্রাম পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতির অফিস, আপনার এলাকায় যা আছে, এটা আপনি সিঙ্গুর থেকে রাজভবন না, ওটা আপনার গ্রাম বুক থেকে পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত অফিস আর আপনার ব্লকের ব্লক অফিস, ওইখান পর্যন্ত এইরকম অভিযান করতে হবে যাতে আপনি ঢোকার আগে ওই অফিস ছেড়ে পালিয়ে যায়, আর না হলে কাজ দিয়ে যায়। এইটা আদায় করতে হবে। যারা 100 দিনের কাজের গ্যারেন্টির কার্ড পাওয়ার কথা, সবাই কার্ড আছে না? আমি তো আস্তে আস্তে শুনছিলাম, আমি তো কাগজ থেকে পড়ি, কিন্তু তার থেকে বেশি পড়ি আপনাদের কাছ থেকে কথা শুনে, আপনাদের কথা শুনে পড়ি। বড় পড়া, ওই বাকি লেখা পড়া কোনো মানে নেই, মানুষের কাছে থেকে যে শিক্ষা না নেয়। আর সেখানে আমি শুনছি যে প্রায় 40 ভাগ 45 ভাগ জব কার্ড বাতিল করা হচ্ছে। যদি সত্য হয়ে থাকে আপনি জব কার্ড পেয়েছিলেন বিনা কারণে,
আপনার জব কার্ড জমি বাতিল করে আবার ওখানে ব্লক অফিস ঘেরাও করুন, আবার গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করুন। কার্ড চাই, কার্ড চাই। আর যদি বাতিল করো কি কারণে জানতে হবে। আরে কারণ তো জানা আছে, ওই প্রকল্পে বরাদ্দ কমছে, ছাঁটাই হচ্ছে, করছেন মোদি আর দিদি। হ্যাঁ, উনি বলছেন এটা ছাঁটাই করে দাও, কম, ব্যাস ইনি ছাঁটাই করছেন। আরে ভাষণে শুনবেন মনে হচ্ছে দাদা দিদির মধ্যে বিরাট ঝগড়াঝাটি আছে। না, এখানে উনি যা বলছেন ইনি তাই করছেন। আদায় করতে হবে, আদায় করা যায়। ধান উঠবে কিছুদিন পরে, ধান যে উঠবে, ধানের দর আমাদের যা হিসাব, উৎপাদন খরচ মানে যদি জমি লিজ নিয়ে থাকে তার লিজের যে পয়সা ওখানে ধরতে হবে। স্বামীনাথন কমিশন যা সুপারিশ করেছিলেন C2 যাকে বলা হয়, তার মানে হচ্ছে ওই সব যা উৎপাদন খরচ যা বাকি যা আছে তার সঙ্গে জমি লিজ নিয়ে থাকলে লিজের জন্য যা দিতে হয় সেটা, যদি ঋণ নিয়ে থাকেন তার জন্য যা সুদ দিতে হয় সেটা, এই সব যোগ করে তার উপরে 50% হবে। মোদী ভাষণ দিয়েছিলেন কি বলেছিলেন যে আমি স্বামীনাথন কমিশনের সুপারিশ মতো কৃষকের ফসলের দাম আমি দেওয়ার ব্যবস্থা করব। এখন স্বামীনাথন কমিশন ভুলে গেছে, C2 ভুলে গেছে, বলেন উৎপাদন খরচ ওইগুলো বাদ দিয়ে ওর মতো হিসাব করেছেন। না, আমরা চাই। আর সরকারও যা দাম ঘোষণা করছে চাষি তাও পায়। আর কেলেঙ্কারি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নয়, কেলেঙ্কারি প্রধানমন্ত্রী জানেন না, ওর খাদ্যমন্ত্রী বলেননি যে ওই ধান চাল সংগ্রহে কত টাকা জোচ্চুরি হয়েছে, লুট হয়েছে, কোথাকার চাল কোথায় গেছে, আর তার কাছ থেকে চাল কিনেছেন আপনি সরকার, মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না যে ওর সরকার কার কাছ থেকে চাল কিনেছে। সব জালিয়াতি হিসাব, এবং সেই জালিয়াতি হিসাব, এই হিসাব চাই। আর ধান যখন উঠবে তখন যদি ধানের দর না পান, পাট যখন উঠবে তখন যদি পাটের দর না পান, আপনারা রাজভবন এসছেন, রাজভবন তো যায়নি এখনো, এখানে ব্যারিকেড আছে। কমরেড অমল হালদার বলেছেন ব্যারিকেডের ওখানে কেউ যাবেন না, কিন্তু আমি আপনাদের বলছি রাজভবন পর্যন্ত আসবেন না। আপনার এলাকায় আপনি যেখানে পারবেন ওখানে SDO অফিস, মহকুমা অফিস, ব্লক অফিস, জেলা শাসকের অফিস, যেখানে আজ পারবেন বসে যাবেন। এই যেরকম বসেছেন, উঠবেন না। না, এখন তো আজকে উঠে চলে যাবেন, কিন্তু ওখানে বসে উঠবেন না। ঠিক করে নেবেন কোথায় বসতে হবে, এমন জায়গায় যাতে সরকারের বুক দরদর করতে আরম্ভ করে সেরকম জায়গায় বসতে হবে, আটকে দিতে হবে। চাই চাই, আমাকে ফসলের দাম চাই। আর কিনবার লোক কে আছে, পাঠাও, সরকার তোমার কোথায়। এটা তো করতে পারি, তা পারি না। হ্যাঁ, কৃষকের ঋণ মকুব চাই আমরা। আমি কথা বলাচ্ছি না, কারণ এসব কথা বলা হয়েছে আর আপনাদের বলা আমার অন্যায় হচ্ছে, কারণ আপনারা আমার চাইতে বেশি জানেন। আর আমি এমন কিছুই বলতে পারি না যা আপনারা জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় ভাষণ সেটা হচ্ছে আপনার মিছিলের যে কথা, সেটা সব কথার চাইতে বড় কথা। মিছিলের পায়ের শব্দ সব বক্তৃতার চাইতেও সব চাইতে বড় শব্দ, সেইটা হচ্ছে আসল। সেইটা করে আপনারা রাস্তায় এসছেন। লড়াই দরকার আমাদের। এই মোদী আর তার দিদি রাজত্বে এখানে আর ওখানে যা হচ্ছে, একটা ইন্স্যুরেন্স, ফসল নষ্ট হলে বীমা একটা। আমরা যখন সরকারে ছিলাম বামপন্থীরা, তখন আমাদের একটা বীমা প্রকল্প ছিল। আমার খেয়াল আছে সরকার বদলালো, তারপরে আমি শুনছি যে এই যে রাজ্য সরকারের যেটা দেওয়া, সে সরকার সেটা দিচ্ছে না। এবং সেটা দিচ্ছে না মানে আমি বললাম কি, তোর 9 কোটি খুব বেশি হলে টাকা দিতে হবে। একটা রাজ্য সরকার 9 কোটি টাকা দিলে বিমাটা চলে। আমাকে মুখ্যমন্ত্রী বললেন যে না, আমরা একটা ভালো বিমা করছি, এর চাইতে বড় বিমা করছি, ও 9 কোটি 6 কোটি। আমরা বড়টা করুন, 9 কোটিটা এখন দিয়ে দিন। ও 9 কোটি দিলেন না, বড়টাও দিলেন না। আর এখন যেটা বড় হয়েছে সেটা হচ্ছে কর্পোরেট বিমা। আর আপনারা সবাই দেখেছেন বিখ্যাত ওই সাংবাদিক P. সাইনাথ, যিনি কৃষি সমস্যা সংকট নিয়ে অনেক অনেক কাজ করেছেন। আর সেই P. সাইনাথ তিনি
হাতে হাঁড়ি ভেঙে দিয়েছে। তিনি বলছেন এই যে সরকার, কেন্দ্রের সরকার যে বিমা করেছে, এটা আম্বানিদের সঙ্গে কর্পোরেট কৃষি বিমা করেছে, এবং উনি হিসাব করে দেখিয়েছেন মহারাষ্ট্রের 4টা জেলায় যা হয়েছে কৃষি বিমা থেকে যে টাকা লুট হয়েছে, অর্থাৎ চাষি যা পয়সা দিয়েছে প্রিমিয়াম হিসাবে, সে ফেরত পাওয়া, ক্ষতিপূরণ পাওয়া ফসলের সে তো দূরের কথা, উল্টে যে টাকা লুট হয়েছে 100 কোটি টাকার বেশি আম্বানিরা লুট করেছে। এবারে সারা দেশে হিসাব করুন, বাংলা হিসাব করুন। আর আম্বানির টাকা লুট করলে ও টাকা ঘুরে ফিরে কার পকেটে আসবে? মোদি আর ওর কথা তো আমরা জানি। পশ্চিমবাংলায় যার হেলিকপ্টার গত নির্বাচনে 4টা কোনখান থেকে এসেছিল সে তো আমরা জানি, সবাই জানি। কাজে আমাদের এইসব দাবির লড়াই আছে, থাকবে, চলবে। যার মধ্যে আদায় করতে পারি, রেশন কার্ড কেন আদায় করতে পারবো না? আদিবাসী পাড়া, আমি একটা জেলায় গেছিলাম সেদিন, আদিবাসী পাড়ায় একজনও 13 টাকা দিয়ে সব চাল কেনে, তাদের রেশন কার্ড নেই। আর রেশন কার্ড দিয়েছেন এমন লোককে যে বলছেন না উনি 2 টাকা চাল দিচ্ছি, ময়দা দিচ্ছি 3 প্যাকেট, সপ্তাহে এত ইত্যাদি। আরে যা রেশন কার্ড দিয়েছেন সে রেশনে না ময়দা তোলে না চাল তোলে, সে রেশন দোকানে যায় আর রেশন কার্ডটা দেয়, আর দেখানো হয় যে এই উনি এত চাল দিলেন, চাল দেওয়া হলো ওকে 2 টাকা কিলো, আর ময়দা 3 প্যাকেট দেওয়া হলো। উনি ময়দাও বাড়ি আনেন না, চালও বাড়ি আনেন না, খালি টাকা হেরফের হয়, আর তার থেকে ভাগের ভাগ হয়ে পায়, ভাগের ভাগ এ পায়। যদি কোথাও হচ্ছে তো আমাদের সেইখানে দাবিটা আদায় করতে হবে। কাজে আমি কথা বলাচ্ছি না, আমি 1 নম্বর কথা আমাদের নেতৃবৃন্দ যা বলেছেন সেখানে সবই বলা হয়েছে আপনাদের, আমি খালি ভুলে যাই বলে 1, 2, 3, 4 করে বলি। তাই 2 নম্বর কথা হচ্ছে, অর্থাৎ 1 নম্বর কথা হচ্ছে যে লক্ষ্য থাকুন আমাদের এলাকায় এলাকায়। সভাপতি বক্তব্য শুরুর সময় বলেছিলেন আমাদের এলাকায় লড়তে হবে, আদায় করতে হবে, যেটা পারি আদায় করতে হবে, আর বাকিটা লড়াইয়ের জন্য আমাদের আরো জোর সামনের দিকে যেতে হবে। 2 নম্বর কথা হচ্ছে 6 তারিখ আসছে, 6 ডিসেম্বর, বেশি দেরি নেই। আর আপনারা সবাই জানেন এই 6 ডিসেম্বর কি অন্যবারের 6 ডিসেম্বরের থেকে কেন আলাদা? কারণ এই 6 ডিসেম্বর এরা ঘোষণা করছেন, আমাদের এই বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরকারে যারা আছেন মন্ত্রী, তারা বলছেন যে সুপ্রিম কোর্ট ইত্যাদি মানার কোনো দরকার নেই। আমাদের বিশ্বাস এইখানে রাম জন্মেছিলেন, সুতরাং এইখানে ওই বানাएंगे, ওইখানে মন্দির বানা বলছেন তো অনেকদিন। মোদীর তো সরকার 4.5 বছর পেরিয়ে গেছে, আবার ভোট আসছে, তা একদিন এতদিন নড়াচড়া দেখিনি। ভোট আসছে তাই এসব কথা উঠেছে। 6 ডিসেম্বর, আগামী 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ওখানে মন্দির নির্মাণ তৈরি করতে হবে। আর মোদী আর কি বলে, ওই যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন না যোগী, আর মোদী যোগী এরা কম্পিটিশন করছেন। ইনি সর্দার প্যাটেলের মূর্তি বানিয়েছেন, উনি বলছেন আমার রামের মূর্তি তার চাইতে বড় হবে। রাম রাম করছেন, এসব ভূতের মুখে রাম নাম। এরা যারা রাম রাম করছেন আপনারা বুঝতে পারছেন কি চায় এরা? বাংলা বাড়াতে চায়। পশ্চিমবাংলায় আপনারা খেয়াল করুন যে বাবরি মসজিদ ভাঙা, তার আগে তথাকথিত রথযাত্রা আদি বাণী, আবার আমরা শুনছি রথযাত্রা হবে। এই রথযাত্রা না, এইটাই হচ্ছে ভোট যাত্রা। ভোটের সময় হলে ওদের এইটা মনে পড়ে 4.5 বছর সরকার ছিল, তখন কি করেছে সেটা ওদের লোকেরাই জিজ্ঞেস করছে। কিন্তু আমি বলছি যে এখন যেটা করতে চাচ্ছেন ভোটের জন্য, আপনারা যখন এখানে এসছেন মিছিলে, কেউ কি ভেবেছেন কে হিন্দু আছে, কে মুসলমান আছে, কে আদিবাসী, কে তফসিলি, এই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছে, একসঙ্গে কালকে ছিল, একসঙ্গে খেয়েছে, একসঙ্গে টিফিনের লাইনে দাঁড়িয়েছে, কেউ তো দেখে না। আর ওইটাকে ভাগ করবার জন্য, ঘাতি দাঙ্গা তৈরি করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। কারণ ওরা ভয় পাচ্ছে
ভয় পাচ্ছে। হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ যখন লাল ঝান্ডা নিয়ে কৃষক ক্ষেত মজুর যখন হাঁটে, ওরা ভয় পায় আর তাই ভাঙতে চায়, আপনার ঐক্য ভাঙতে চায়। আর তাই রথ 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 নয় ওটা। আর এই রথে তো জগন্নাথ বসেন, রথে ওর বড় ভাই বলরাম বসেন, তারপরে ছোট বোন মাঝখানে সুভদ্রা তিনি থাকেন। যা নানা রকম রথ আছে, রথযাত্রা ভালো, আমি তার বিরুদ্ধে যাচ্ছি না। আমি হয়তো পাঁপড় ফাঁপড় খেতে দেয়, তাই মনে পড়ে যে দিন রথযাত্রা হচ্ছে ভালো। এই রথযাত্রা না, এ ভোট যাত্রা। মোদী আর তার দিদির ভোট যাত্রা, দুজনেরই ভোট যাত্রা হচ্ছে। কারণ ভোটের আগে এইটা বাড়াতে চান, কারণ ওরা ফেল, সব ব্যাপারে ফেল। কৃষকের সর্বনাশ, ক্ষেত মজুরের কাজ নেই, বেকারের কাজ নেই, শিল্প নেই, কৃষিতে সংকট। আমাদের সমস্ত ক্ষেত্র জুড়ে শিক্ষা, স্বাস্থ্য সব বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের সম্পদ 100% বিদেশিদের জন্য খুলে দেওয়া হচ্ছে। মেক ইন ইন্ডিয়া বলেছিলেন, আরে মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া নয়, মেক ইন ইন্ডিয়া বলেছিলেন। আরে আপনারা দেখছেন এখন মেক ইন ইন্ডিয়া হবে। রাফালে রাফালে আপনারা সবাই শুনেছেন, এত বড় কেলেঙ্কারি। কিছু কম কেলেঙ্কারি আগে হয়েছে তা না, এই বিজেপি আমলেও আমি বলতে পারি, আগের আমলেও বলতে পারি। কিন্তু সর্বশেষ যেটা আপনারা শুনছেন যে যুদ্ধ বিমান রাফালে ফ্রান্সে তৈরি, ফরাসি দেশের তৈরি এই যুদ্ধ বিমান, এই মোদীর আগের সরকার, ইউপিএ সরকার যখন ছিল তারা চুক্তি করেছিল যে এই বিমান কেনা হবে, এত 126টা কেনা হবে, এই দামে কেনা হবে। তার মধ্যে এই অল্প বাকি বেশিটাই এখানে আমাদের দেশে তৈরি হবে। মোদী যাকে বলছেন মেক ইন ইন্ডিয়া। আর এই যারা হিন্দুস্তান করে তারা জানে না যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বলে স্বাধীনতার পরে এটা এত বছর হয়ে গেল, 70 বছরের প্রায় একটা কারখানা, যেখানে আমাদের দেশে কি বলে এইসব জিনিস তৈরি হয়। তিনি রাশিয়াতে গেছিলেন যুদ্ধ বিমান কেনার জন্য। আর এখানে যখন আমাদের দেশে যখন রাশিয়া যখন বিমান কেনে, আমাদের দেশের হিন্দুস্তান এরোনটিক্সের কাছ থেকে কেনে, আমাদের এই কোম্পানির কাছ থেকে। আর মোদী গিয়ে ওটা পুরো উল্টে দিলে, আরে 128টা যেটা কেনার কথা হয়েছিল সেই 128টার জায়গায় 38টা মাত্র কেনা হচ্ছে। এবং একটা বিমানে এখানে মেক ইন ইন্ডিয়া হবে না, ভারতে হবে না, আর 40% বেশি দাম দিতে হবে। কত হাজার কোটি টাকা দেখতে হবে, 40-50 হাজার কোটি কি বিচার হবে কিনা আমি জানি না, কিন্তু একটাও মেক ইন ইন্ডিয়া না। ওইখান থেকে বিমান উড়ে আসবে এখানে, আমার দেশের তৈরি হবে না। যে কোম্পানি 70 বছর রাষ্ট্রায়ত্ত কারখানা, যার মালিক আমি, আপনি, বিজেপি, তৃণমূল কংগ্রেস, যে পার্টি করুন আপনি না করুন, আপনারা মালিক, সেটা আমাদের দেশে হবে না। আর ওখান থেকে তৈরি হবে, উড়ে আসবে মেক ইন ইন্ডিয়া। মাঝখান থেকে কমিশন কত হাজার কোটির টাকা। এই সব যে ঘটছে মানুষ বুঝতে পারছে, পায়ের তলার মাটি সরছে। ওখানে কি বলে অমিত শাহ কি বলে ছেলে কত হাজার গুণ সম্পত্তি বাড়িয়েছে, আর এখানে এর ভাইপো এই কত সম্পত্তি করেছে, কিন্তু চোখের সামনে মানুষ দেখছে। আর তাই ওই রথযাত্রার নামে ভোট যাত্রা, এটা হচ্ছে বলভদ্র হতে পারেন মোদী, ওখানে ওরা বসবেন ওই রথে। এ তো এয়ার কন্ডিশন রথ, এ তো এরকম সেরকম রথ না, বাথরুম পেলে ওর মধ্যে আছে। আর বাকি খাওয়া দাওয়া শোয়া আপনি সব করতে পারবেন। একটা ঘর, সেই রথে চড়বেন। এই বলরাম আর জগন্নাথকে, অমিত শাহ আর মোদী, মাঝখানে সুভদ্রা নেই। আমি বলছি যে গোলমাল করবেন না, একে নিয়ে নিন, আপনার দিদিকে নিয়ে নিন, কোন ছোট বোন ছিলেন, এক রথে চাপিয়ে নিন। তারপরে আপনি তাহলে অন্ততপক্ষে পশ্চিমবাংলায় শান্তিতে থাকে। কারণ আপনি যখন রামনবমী করেন আরএসএস, আর আপনার তৃণমূলের রামনবমী, দুই রামের কম্পিটিশনে মানুষের বাঁচা মুশকিল। দুই হনুমান যখন বেরোয়, এ হনুমান আর মুখ্যমন্ত্রী হনুমান, এরা যখন দুই হনুমান যখন একসঙ্গে লাফালাফি করে, মানুষের মুশকিল। আমরা পশ্চিমবাংলার যে ঐতিহ্য আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে মেহনতি মানুষের যে ঐক্য,
সেই ঐক্যের মনের মতো রক্ষা করবার জন্য আমাদের ময়দানে থাকতে হবে, আমাদের ময়দানে থাকতে হবে। আর মুখ্যমন্ত্রী, আপনি যত বড় বড় কথা বলেন, যদি আপনার বুকের পাতা থাকে লালু প্রসাদ যাদবের মতো, তাহলে ওদের গ্রেপ্তার করবেন, এখানে সেখানে করতে দেবেন না। আর আমরা আছি ময়দানে মানুষের সাথে, আমরা থাকবো লড়াইতে। এটা ছোট লড়াই না। আপনার এই সব পদযাত্রা ধরে দিতে পারে যদি ঘাটি ঘাটি দাঙ্গা বড় লড়াই পালাতে পারে আপনার মধ্যে। এই হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথাটা আমি চট করে বলে ফেলি, বিরাট কিছু ব্যাপার নেই। সেটা হচ্ছে যে ওই 8 তারিখ 9 তারিখে আপনারা শুনেছেন সারা দেশ জুড়ে, এটা পশ্চিম বাংলার ব্যাপার না, 6 তারিখও না, আর এটা এই ধর্মঘট, সাধারণ ধর্মঘট, হরতাল ইত্যাদি হবে। আমরা বলছি সেই সব 12 দফা দাবি নিয়ে হচ্ছে সারা দেশে। আপনারা যেরকম কৃষকদের দাবি, তেমনি সারা দেশের দাবি পশ্চিম বাংলার 2 দফা তার সঙ্গে যুক্ত হয়েছে। আর ইতিমধ্যে সমস্ত কৃষক, ক্ষেত মজুর সংগঠন, যুব, ছাত্র, মহিলা, শিক্ষক, তারা সবাই এর সমর্থনে এগিয়ে এসছেন। এই যে কর্মচারীরা, তারা এগিয়ে এসছেন। আমি শুনতে পাচ্ছি, তার জন্য কিনা আমি ঠিক জানি না আজকে ওদের কোথায় গ্রেপ্তার করা হয়েছে। আরে মোদিও 100 কি বলে অঘোষিত জরুরি অবস্থা, আরবান নকশাল আবিষ্কার করেছেন, আর যাকে তাকে গ্রেপ্তার করছেন। আর আমি শুনছি যে এই সরকারও নাকি তার কর্মচারীদের গ্রেপ্তার করেছে আজকে। আমরা এখান থেকেই বলছি যে আপনি হুঁশিয়ার থাকবেন। আমরা চাই যে সব আন্দোলন করার জন্য, ধর্মঘট করার জন্য যেসব সংবিধান প্রদত্ত অধিকার, তা যদি আক্রান্ত হয়, পশ্চিম বাংলা তো এমনিতেই স্তব্ধ হবে, সারা দেশ স্তব্ধ হবে। 8-9 জানুয়ারি 48 ঘন্টায় পশ্চিমবাংলায় শ্রমিক থাকবে, কর্মচারী থাকবে, কৃষক থাকবে, ক্ষেত মজুর থাকবে, ছাত্র, যুব, কর্মচারী, সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আর ফেডারেশনগুলোর আহ্বানে এই যে এটা লড়াইয়ের ময়দানে আগের থেকে থাকতে হবে, পরেও থাকতে হবে, মজবুত করা চাই এই লড়াই। আপনার চোখের নজর যাতে দৃষ্টি আছে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়, এই হিন্দু হিন্দু রাষ্ট্র এইসব বলে এইসব যারা করতে চায়, ইনি আবার বলছেন আরে রামচন্দ্র কি বড়, আমি তার চেয়ে বড়। কারণ দুর্গাকে পুজো দিয়েছিলেন, রামচন্দ্র দুর্গাকে পুজো দিয়েছিলেন। আর আমরাও জানি ভালো করে, RSS এর ওইখানে মুখপত্র পাঞ্চজন্যের অফিসে আপনি যখন গেছিলেন, আপনাকে দুর্গা বলে ওরাই উপাধি দিয়েছিলেন। ওখানে শাস্ত্রে ফাস্ত্রে কোথাও লেখা নেই। আর আপনার সঙ্গে ওর কি সম্পর্ক জানতে আমাদের বাকি নেই। কিন্তু আমি বলছি আপনাদের যে এই দিকে নজরটা মানে আপনার ঘুরিয়ে নিতে চাই। তার জন্য আসল দাবি আমাদের, এই মানুষের দাবি, আমাদের দেশের 90% মানুষের দাবি। 1 ভাগ ওদের হাতে বিরাট পরিমাণ সম্পদ, মাঝখানে আছে আর 9 ভাগ, কিন্তু বাকি 99 ভাগ সর্বনাশ হচ্ছে। মধ্যবিত্ত কর্মচারী কেউ বাকি নেই, তাদের উপরে খাড়া নামছে। এই লড়াইয়ের ময়দানে আগের থেকে থাকতে হবে আমাদের। এইটা বুঝিয়ে দেওয়ার জন্য যে পশ্চিম বাংলার মাটিতে, সারা দেশের লড়াই সারা দেশে, কিন্তু পশ্চিম বাংলার মাটিতে মেহনতি মানুষ তারা 1 ইঞ্চি জমিও তোমাদের জন্য ছেড়ে দেবেন। শেষ কথা আমার 4 নম্বর, সেটা আপনারাও শুনেছেন, বলা হয়েছে আমাদের যা আনুষ্ঠানিক ঘোষণা করতে পারছিলাম না, কারণ ব্রিগেডে সমাবেশ করতে হলে আমাদের যা লাগে আনুষ্ঠানিক ঘোষণা ইত্যাদি, তার জন্য অনুমতি নিতে হয়, দরখাস্ত করতে হয়। মাঠ হচ্ছে ডিফেন্সের, পুলিশ ইত্যাদি নানা রকম ব্যাপার আছে। তারা একটা সই করে দিলে দরখাস্ত, তারপরে আমরা ঘোষণা করতে পারি। তো আমরা সেই মহাসমাবেশ, ও তো বিজেপি করবেন, তৃণমূল করবেন, আগেই করবেন শুনেছি। এখন কেউ পা ঘষে আবার পিছনে যাবেন বলছেন, আমি জানি না। কিন্তু যাই হোক, যেই করুন, আমাদের এই আত্মবিশ্বাস আছে যে ওই ব্রিগেডের ময়দান 3রা ফেব্রুয়ারি আপনার বিজেপি আর তৃণমূলের যে সমাবেশ হবে, দুটো যোগ করে যাওয়া হবে। তার চাইতো লাল ঝান্ডা এখানে ব্রিগেডের মাঠ দখল করবে, উঠছে চারদিকে থাকবে, কলকাতা শহর রাজধানী আপনার দপ্ত হয়ে যাবে। আমি আপনাদের আর সময় নিতে চাই না, কিন্তু আবারও আপনাদের কাছে আবেদন করতে চাই যে এই লড়াই
নিয়ে যেতে হবে একেবারে যেখান থেকে আপনারা এসেছেন, সেই গ্রামে, সেই বুথে, সেই পাড়ায়, সেই পঞ্চায়েতে, সেই ব্লকে, সেই জেলায়। এই লড়াই ওইখান পর্যন্ত আমাদের পিছিয়ে দিতে হবে, যাতে ওইখানে আপনাদের সিঙ্গুরে থেকে রাজভবন অভিযান করতে না হয়, যাতে রাজভবন থেকে নবান্ন আপনার কাছে যায়, আপনার কাছে যায়, আপনার কাছে যায়, টেনে নিয়ে যেতে হবে ওখান পর্যন্ত। এই আবেদন আপনাদের কাছে করে আমি আরেকবার আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আমার লাল সালাম জানাই।